মানে উনি কেন ইলেকশনে পার্টিসিপেট করেছেন, উনি কেন ডিসিশন নিছেন, সেটাও আমার কাছে আজকে অজানা। কল্যাণ পার্টির ভূমিকাকে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন তার সহযোগী মনে করেন শেষের দিকের ভূমিকা? উনি যখন এমপি হয়ে গেলেন, চকরিয়াতে আওয়ামী লীগও এই পরিমাণ আওয়ামী লীগ করে নাই, উনি যে পরিমাণ আওয়ামী লীগ করা শুরু করছেন। আপনি ব্যক্তিগতভাবে কি কল্যাণ পার্টির এই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাওয়া, পাতানো নির্বাচন সবাই জানে, সবাই বয়কট করেছে, শতভাগ দ্বিমত। চেয়ারম্যানের সঙ্গে, কল্যাণ পার্টির চেয়ারম্যানের সঙ্গে শতভাগ দ্বিমত। গণতান্ত্রিক ভাবে হয়েছে আপনি বলছেন? একদম মানে গণতান্ত্রিক ভাবে হয়েছে। বাজারে যেই স্পেকুলেশন গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে ওনাকে 10 কোটি টাকা নগদ দেওয়া হয়েছে। ইব্রাহিম সাহেবকে আমি যখন জানালাম যে আপনি কি কল্যাণ পার্টি করবেন নাকি আওয়ামী লীগ করবেন, জিয়াউর রহমান সাহেবকে যদি অনার করতেন তিনি আওয়ামী লীগ করবেন এই জিনিসটা উনি বলতেন না। আপনি ভাবছেন যে উনি আগে থেকেই ভারতের ষড়যন্ত্রের একজন প্লেয়ারই ছিলেন, জাস্ট করে থাকতেন। এক্স্যাক্টলি। আপনারা কি চিন্তা ভাবনা করে শিবির থেকে দিক নির্দেশনা নিয়ে কল্যাণ পার্টিতে ইনফিল্ট্রেট করেছিলেন? ইব্রাহিম সাহেব নিজেই বিভিন্ন প্রশাসন দিয়ে, আওয়ামী লীগ দিয়ে আমার সাথে যে কথা বলছে, ইব্রাহিম সাহেব তাকে ডেকে নিয়ে হ্যারেস করছে। জুলাই আন্দোলনে কি আপনার কোনো সম্পৃক্ততা ছিল? সরাসরি সম্পৃক্ততা ছিল। বাংলাদেশে গত 17 বছরের যেই ফ্যাসিস্ট শাসন সেটির অবসান হয়েছে। অনেকেই বলছেন যে ফ্যাসিস্ট অ্যানাবেলার হিসাবে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে যারা সহযোগী সংগঠন ছিল, সরকারের আমলারা ছিলেন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী ছিলেন, তাদেরও ভূমিকা আছে। আজকে আমরা আলাপ করব যে সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে যেই প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো হয়েছে তাদের একটি সহযোগী সংগঠন হিসাবে পরিচিত হয়েছে শেষের দিকে এসে বাংলাদেশ কল্যাণ পার্টি। বাংলাদেশ কল্যাণ পার্টির সাবেক এডিশনাল সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান সাকিব আমাদের সাথে যুক্ত হবেন। আব্দুল্লাহ হাসান সাকিব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাংবাদিক শোয়েব ভাই, দর্শকদেরকে আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আব্দুল্লাহ সাকিব। শুরুতেই চলে যাচ্ছি যে আপনি কি কল্যাণ পার্টির, আমরা জানি যে কল্যাণ পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম, উনি এক সময়ে 14 দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ 12 দলীয় জোটের। জি ধন্যবাদ। আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, যুগপৎ আন্দোলনগুলোতে, কিন্তু শেষের দিকে এসে ইলেকশনের আগে আগে উনি এবং ওনার পার্টি আওয়ামী লীগের কোয়ালিশনে যোগদান করেন, উনি সংসদ সদস্য হন এবং ওনার ভূমিকা সম্পূর্ণ মুদ্রার অপোজিটে চলে যায়। আপনি কি কল্যাণ পার্টির ভূমিকাকে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন তার সহযোগী মনে করেন শেষের দিকের ভূমিকাকে, নাকি আপনি মনে করেন কল্যাণ পার্টি যা করেছে ঠিকই করেছে? সম্মানিত দর্শক এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাংবাদিক শোয়েব ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিগত 17 বছর, 16.5 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম এবং আমার যে দলটা আমি ছেড়ে এসেছি, কল্যাণ পার্টিও যুগপৎ আন্দোলন, বিএনপির নেতৃত্বাধীন যে জোট, এই আন্দোলনে সরাসরি সক্রিয়ভাবে সম্পৃক্ত এবং এই দলের চেয়ারম্যান নিজেই সশরীরে সম্পৃক্ত। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, উনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। সাহসিকতার জন্য উনি বীর প্রতীক উপাধি পান। আমরা যদি সর্বশেষ এই যে 5ই জানুয়ারির নির্বাচন, 7ই জানুয়ারির নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যদি আমরা ধরি, আমার সাবেক যে দল কল্যাণ পার্টির চেয়ারম্যান, উনি রাজপথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতেন এবং রোদ হোক বৃষ্টি হোক, ওনার বয়সের কারণে অনেকেই বলতো যে স্যার আপনি না আসলেও চলবে, কিন্তু উনি চলে যেতেন। এবং ডাক্তারের অনেকগুলো নিষেধাজ্ঞা ছিল উনি যাতে সরাসরি এই ধরনের প্রোগ্রামগুলিতে সম্পৃক্ত না হন। ওনার ওয়াইফও আমাদেরকে দায়িত্ব দিতেন যে উনি যাতে এভাবে বৃষ্টিতে না ভিজে খেয়াল রাখবা, এই যে কারণ আসলে তো সাফার করতে হয় ফ্যামিলিকেই। কিন্তু অসংখ্য প্রোগ্রামগুলোতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন। ওই দলে জয়েন করার পিছনে এটাই আমাদের যে প্রধানতম একটা প্রেরণা ছিল। সৎ মানুষ, সেনাবাহিনীর সাবেক
একজন ডিসিপ্লিনারি বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, উনি ডিসিপ্লিনড হবেন এবং এই বাহিনীর লোকজনকে আমরা সবচেয়ে কমিটেড মনে করি, সবচেয়ে অনেস্ট মনে করি। এবং এই যে বিভিন্ন টকশোতে উনি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে উনি উজ্জীবিত করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে উনি ধারণ করেন এবং আমাদেরকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে ধরনের কথাগুলো উনি বলেছেন, আসলে আমরা কোনো বইতে এগুলো পড়ি নাই। যেমন ওনাকে আমরা জানতে চাইতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেস্টলি আমরা আসছি যে আপনি কেন কল্যাণ পার্টিতে জয়েন করেছেন সেই প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু আমার যেটা স্পেসিফিক প্রশ্ন ছিল যে কল্যাণ পার্টির শেষের দিকে যে ভূমিকা, আপনি ওকে। ব্যক্তিগত নাকি সঠিক মনে করেন, না আপনি মনে করেন যে কল্যাণ পার্টির ভূমিকাটা সঠিক ছিল না? আচ্ছা, এটা এই ধরনের পলিটিক্যাল প্রশ্ন ইয়েস নোর মধ্যে সীমাবদ্ধ করে দিলে দর্শক এবং সবাই কনফিউশনের মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে উনি যে সমস্ত কথাগুলো আমাদেরকে উনি বলতেন, সেই কথাগুলো আমরা কখনো কোনো বইতে পাই নাই। যেমন উনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো আত্মীয় স্বজন কখনো সরকারি ভাবে ওনার পক্ষ থেকে কোনো প্যাট্রোনাইজের এই যে উনি প্যাট্রোনাইজ করেন নাই, দুর্নীতি কোনোভাবে ওনাকে স্পর্শ করে নাই। তো যে ব্যক্তি এই ধরনের কথাগুলো বলেন, তো সেই ব্যক্তিকে আমরা মনে করি এবং পার্সোনাল লাইফে এমনটাই আমরা পেয়েছি। এই আন্দোলন করতে করতে এমন একটা পর্যায়ে উনি হতাশ হলেন। ওনার কাছে উনি একদিন বললেন যে ওনার কাছে গোয়েন্দা বিভাগের কিছু কর্মকর্তা এসেছেন যে ওনার একটা ব্যাংক লোন আছে, ব্যাংক লোন পরিশোধ করতে হবে, ব্যাংক লোন পরিশোধ না করলে এই যে ওনাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তা আমি বললাম যে কি রকম ব্যাংক লোন, আপনি কত টাকা ব্যাংক নিয়েছিলেন? তো উনি টোটাল বিস্তারিত বললেন যে উনি যে পরিমাণ ব্যাংক লোন নিয়েছিলেন, এই যে এটা ব্যাংকটা যখন অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যায়, সেখানে একটা ভুলের কারণে ওনার অতিমাত্রায় সুদের হার বসায় দেয়া হয়েছে। তো উনি গভর্নরের কাছ থেকে সেই সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পরেও যেহেতু উনি আওয়ামী বিরোধী আন্দোলন করেন, সেখানে উনি সাপোর্ট পান নাই, বৈধভাবে উনি সাপোর্ট পান নাই। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ওনাকে প্রেশারাইজ করা হয়েছে, উনি যদি ইলেকশনে না যান তাইলে ওনাকে এই যে হেয় প্রতিপন্ন করা হবে, হেস্তনেস্ত করা হবে। তা আমরা মানসিকভাবে ওনাকে সাপোর্ট দিয়েছি। হঠাৎ করে একদিন জানতে পারলাম বিভিন্ন মাধ্যমে যে আপনার দলের চেয়ারম্যান তো আসলে কয়েকজন সিনিয়র সাংবাদিক বললেন যে আপনার দলের চেয়ারম্যান তো আসলে ইলেকশনে যাচ্ছেন। তা আমি তো পুরো সারপ্রাইজ হলাম, না ইলেকশনে গেলে তো আমি আগে জানবো, কারণ আমি এডিশনাল মানে আপনি সেক্রেটারি আগে দলের অতিরিক্ত মহাসচিব ছিলেন তখন, আপনার তো অতিরিক্ত জানার কথা মহাসচিব ছিলাম। আমাদের মহাসচিব সেটা। যেহেতু ইংল্যান্ডে সাংবাদিকদের থাকেন, মাধ্যমে জানতে পারার কথা না, এটা আপনারই হ্যাঁ, জানতে পারার কথা, কিন্তু সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠিত সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পারলাম যে উনি ইলেকশনে যাচ্ছেন। আমি বললাম যে এটা তো হইতেই পারে না, ইম্পসিবল। উনি কেমনি ইলেকশনে যাবেন? উনি তো ইলেকশনে যাওয়ার কথা না। আমার সাথে তো ওনার সাথে কথা হয়েছে। পরবর্তীতে ওনাকে বললাম যে স্যার আপনি নাকি ইলেকশনে যাচ্ছেন। উনি ইয়েস নো কোনো অ্যান্সার দিলেন না। কল্যাণ পার্টির একটা প্রোগ্রাম ডেকে উনি সবাইকে ঘোষণা জানাই দিলেন যে এই কারণে আমি ইলেকশনে যাচ্ছি। আমরা পুরা সারপ্রাইজড হলাম। তাইলে যাক, জি। সাইলেন্ট, উনি যেহেতু ইলেকশনে যাচ্ছেন, তাইলে এই এই ব্যক্তিকে তো আমরা সীমাহীন শ্রদ্ধা করি, পিতৃতুল্য। হুম। মানে আমাদের বয়স 35, উনি 75। তা আমার পিতার চেয়ে বয়স বেশি। এই ব্যক্তিটাকে আমরা বহুদিন ধরে চিনি। এরপরে সাইলেন্ট থাকলাম। তো উনি ইলেকশনে গেলেন। ইলেকশনে গিয়ে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়ার এমপি হলেন। তো জি। এমপি হওয়ার পরে আমরা সেই প্রসঙ্গেও আসছি। তার আগে আমি একটু জেনে নেই। সেটা হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে উনি বাংলাদেশ উনার আওয়ামী ইলেকশনে যাওয়ার লীগের। প্রেক্ষাপটটা উনার একক ডিসিশন। এখানে কল্যাণ জি, পার্টির কোন ফরম্যাটে উনার কল্যাণ পার্টির কোন ফরম্যাটে কোন প্রোগ্রামে এই ডিসিশন হয় নাই। উনি কেন ডিসিশন নিছেন সেটাও আমার কাছে আজকে অজানা। মানে আই এম নট ক্লিয়ার। মানে উনি কেন ইলেকশনে পার্টিসিপেট করেছেন সেটা আমার কাছে মানে সঠিক কোনো ধারণা নাই। একেকজন একেক ধরনের তথ্য দেয়, কথা বলে, হুম। কিন্তু কোনটাই ওরকম ডকুমেন্টারি না, মৌখিক জি, ধারণা, কল্পনাপ্রসূত। কিন্তু উনি কেন জি, ইলেকশনে গেছেন এই বিষয়টা আমরা জানি না। উনার একক ডিসিশন উনি ইলেকশনে গেছেন। জি, বুঝতে পেরেছি। তো আ আ কল্যাণ পার্টি কি কারণে ইলেকশনে গেছে? আপনি বলছেন উনার একক সিদ্ধান্ত। কল্যাণ একক পার্টি তো সিদ্ধান্ত। আসলে মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের অনেকটা পকেট পার্টি ছিল, সবসময়ই ছিল। এটা জি। তো কখনোই এতটা গণতান্ত্রিকভাবে কোন ডিসিশন নিয়েছে তেমন তেমন তো হয়নি। আমি কি সঠিক? এটা অনেকের ধারণা হতে পারে। যেমন কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরী কমিটিতে যারা কমিটিতে পদায়ন হয়েছে, মেক্সিমামকে উনি চেনেন না। চট্টগ্রাম মহানগরীতে যারা কমিটিতে পদায়ন হয়েছে ওখানকার প্রত্যক্ষ ভোটে সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্স সেক্রেটারি ওখানকার নেতৃবৃন্দের ডিসিশনে হইছে
কল্যাণ পার্টির চেয়ারম্যানের কাছে নিয়ে আসা হয়েছে, উনি অনুমোদন করছেন। রংপুরে কমিটি হয়েছে, লালমনিরহাটে কমিটি হয়েছে, খুলনায় কমিটি হয়েছে, রাজশাহীতে কমিটি হয়েছে, ঠাকুরগাঁওতে কমিটি হয়েছে, কক্সবাজারে কমিটি হয়েছে, কোনোটাই ওনার পরিচিত কেউ না। তা আমরা সবাই ওগুলো মিলে কি আপনি বলছেন গণতান্ত্রিক ভাবে হয়েছে আপনি বলছেন, তাই একদম তো? মানে গণতান্ত্রিক ভাবে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আহ, তো আহ, আপনি বলেছেন এক কথায় দেওয়া সম্ভব না, আপনি কিছুটা প্রেক্ষাপট বলেছেন, কিন্তু আমি এক কথা একটু জানতে চাই, আপনি ব্যক্তিগতভাবে কি কল্যাণ পার্টির এই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাওয়া পাতানো নির্বাচন সবাই জানে, সবাই বয়কট করেছে, শতভাগ দ্বিমত। সঠিক বলে আপনি কি চেয়ারম্যানের মনে সঙ্গে, করেন? কল্যাণ পার্টির চেয়ারম্যানের সঙ্গে শতভাগ দ্বিমত। তখনও ছিলাম, আপনার? ওনাকে আচ্ছা, জানিয়েছি, কিন্তু বয়সের ডিফারেন্স, পরিস্থিতির প্রেক্ষাপট, ওনাকে আমরা মৌখিকভাবে জানানোটাই আমাদের এই যে জুরিসডিকশনের মধ্যে পড়ে, বা পরিস্থিতি, যে এটা আমরা ডিনাই করলাম। আমি দ্বিমত, আমি ওনার সাথে শতভাগ দ্বিমত। উনি ভালো মতো জানেন আমি দ্বিমত। কল্যাণ পার্টির সবাই জানে যে আমরা দ্বিমত ছিলাম। জি। কিন্তু ওনার একটা স্বপ্ন ছিল, উনি সবসময় চাইতেন, উনি পার্লামেন্টে যাওয়ার ব্যাপারে একটা চাইতেন। এখানে যদিও বলাটা সীমালঙ্ঘন হয়ে গেলেও এটা বলতে হয়, মানে একটা এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা তো বিভিন্ন লোভ দেখায়, এখানে একটা ফ্যামিলি গ্রিডিনেস কোন ইনফ্লুয়েন্স কাজ করছে কিনা সেটা মানে সেটাও হয়ে যেতে পারে। উনি একক সিদ্ধান্ত নয়, এটা ওনার পারিবারিক ডিসিশন, উনি ইলেকশনে গেছেন। একটা কল্যাণ পার্টির কোনো জনশক্তির ডিসিশন ইলেকশনে যান নাই। হয়তো জি। মানে গোয়েন্দা বিভাগটা হয়তো ফ্যামিলিকে লোভ দেখানো হয়েছে বা ভয় দেখানো আচ্ছা, হয়েছে। ওই প্রসঙ্গে আসছি। বাজাজের যেই কথাগুলো প্রচলিত আছে যে কল্যাণ পার্টি কেন শেষ মুহূর্তে গিয়ে ইলেকশনে গিয়েছে, এবং তারেক রহমানের সাথে ওনার একটি মেজর জেনারেল ইব্রাহিমের একটি কল রেকর্ডও ফাঁস হয়, খুব দীর্ঘ কল রেকর্ড, সেখানে তারেক রহমান ব্যক্তিগতভাবে অনুরোধ করছেন ভদ্রভাবে, এবং উনিও বিনয়ের সাথে এটা প্রত্যাখ্যান করছে, মানে উনি খুব দৃঢ় চেতা যে ওনার উনি উচিত ইলেকশনে ছিল, আমাকে দয়া করে তারেক রাখবেন। আসসালামু আলাইকুম। না না, ছি ছি, এটা আমি করতে পারবো না। আমাকে ওই অনুরোধ করবেন না। আমি আপনাকে মাননীয় চেয়ারম্যানই বলবো, অসুবিধা নাই। আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনার উদারতার জন্য অনেক শুক্রিয়া। আমি বলি, আমার কথাটা আমি শেষ করি। যখন আপনি এবং আমি প্রাইভেটলি আলাপ করবো, আমাকে আপনি জাস্ট তারেক বলবেন, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড দ্য অফিশিয়াল থিং করেন। জি জি। বাট প্রাইভেটলি যখন আপনি আলাপ করবো, আমাকে দয়া করে তারেক বলেই থাকবেন। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। ওনার উচিত ছিল। আমি আসলে প্রশ্নটা শেষ করি। তো বাজারে যেই স্পেকুলেশন গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে ওনাকে 10 কোটি টাকা নগদ দেওয়া হয়েছে, এবং ওনাকে এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে, যেটা উনি হয়েছেন, এবং ওনাকে আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রয়োজনে মন্ত্রী করা হবে, এই ধরনের আওয়ামী লীগের থেকে অফার ওকে, দেওয়া হয় গোয়েন্দা এবার মাধ্যমে। এবার আমি আমার আপনি অবজারভেশনটা বলি। জি আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি আমার অবজারভেশন থেকে কথাগুলো বলবো। উনি জি বলুন। শ্রদ্ধাভাজন তারেক রহমান সাহেবের সাথে কথা বলার সময় উনি কিন্তু এই কথা বলছেন, যেটা রেকর্ডেও আমরা শুনছি, যে আমাকে যদি কেউ 12 কোটি টাকা, 10 কোটি টাকা না, কেউ যদি আমাকে 12 কোটি টাকা অফার করে, আমি যদি সেখানে চলে যাই, এই জাতীয় একটা কথা বলছেন। এখন আমার যদি কেউ এসে 12 কোটি টাকার একটা অফার দিয়ে বলে তোরে 12 কোটি টাকা দিমু, তাহলে আমার সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমি কি আমার সততা রক্ষা করবো না 12 কোটি নিয়ে যাব? আমার এখন 10 কোটি টাকার ঋণ আছে, 10 কোটি। ওখান থেকেই সবাই ধারণা করে নিচ্ছে নিশ্চয়ই ওনাকে 12 কোটি টাকাটা দেয়া হয়েছে। আরেকটা আমার অবজারভেশন, ওনার সুদে আসলে লোন ছিল 10 কোটি টাকা, এজন্য সবাই মনে করতে পারে যে 10 কোটি টাকা। আবার একটা জিনিস মনে করা, আমি যেটা মনে মনে ভাবি, একজন সাবেক মেজর জেনারেল এবং দীর্ঘদিন ধরে যারা সেলুট পায়, সম্মান পায়, বীর প্রতীক, রাষ্ট্রীয় ভাতা তো পাচ্ছে, সম্মান পাচ্ছে, মানে এভরিথিং ইজ ওকে। তারপর নতুন করে ওনার মানে এমন কি ঘাটতি হয়ে গেছে সম্মানের, মানে এমপিতে বাড়তি কি সুবিধা, সেটা আমার বুঝতে পর্যন্ত লাগছে। উনি যখন এমপি হয়ে গেলেন, চকরিয়াতে আওয়ামী লীগও এই পরিমাণ আওয়ামী লীগ করে নাই, উনি যে পরিমাণ আওয়ামী লীগ করা শুরু করছেন। ওখানকার আওয়ামী লীগের লোকজন পর্যন্ত সারপ্রাইজ হয়ে গেছে যে ওনার ভোটে কিন্তু অনেক বিএনপির সমর্থক ওনাকে কিন্তু ভোট দিছে। ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা টকশোতে বলতো, আবার জি জামাত সমর্থিত লোকজন ওনার সাথে ঘুরে ফিরে দেখছি। কেন? উনি অনেক সময় ইসলামিক কথাবার্তা বলছে, সমর্থকরা ওনার আশেপাশে জামাতের সাথে ওনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সোফার। আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু ইলেক্টেড হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের চাইতে বেশি আওয়ামী লীগ, অতটা আওয়ামী লীগের লোকজনও চকরিয়াতে ওই পরিমাণ আওয়ামী লীগ আসলে করে না। তাইলে সেটি কেন হয়েছে? আমরা পুরো সারপ্রাইজ, আমার বাড়িতে চকরিয়া, আমরাই পুরো সারপ্রাইজড, আমাদের আত্মীয় স্বজন সারপ্রাইজড, ওখানকার বিএনপির লোকজন, ইভেন তো আওয়ামী লীগের লোকজন সারপ্রাইজড উনি কি শুরু করছেন। পরবর্তীতে আমরা জানতে পারি উনার পিএস রাশেদ, সেও বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে, বিভিন্ন এই যে স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে টিউবওয়েল দেওয়া, এরপরে বিভিন্ন কাজ দেওয়া,
কনস্টেবলের চাকরি দেওয়া, সবগুলো আমার কাছে এভিডেন্স পাঠাতো তখন থেকে। এরপরে ইব্রাহিম সাহেবকে আমি যখন জানালাম যে আপনি কি কল্যাণ পার্টি করবেন নাকি আওয়ামী লীগ করবেন, তো উনি আমাকে অ্যাগ্রেসিভলি তখন জানালেন যে উনি আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন, আওয়ামী লীগের পারপাসে সার্ভ করবেন, কল্যাণ পার্টির কোনো কার্যক্রম করবেন না, কল্যাণ পার্টির কার্যক্রম বন্ধ। আর এর এটা কি বেশি উনি নিজে বললেন? উনি আপনাকে নিজে বললেন? নিজে বললেন। ওনার সাথে ঢাকায় বসে ও ঢাকায় বসে আমার সাথে কথা হয়েছে, মহাখালীতে ওনার সাথে আমার সাথে কথা হয়েছে। দীর্ঘ আলাপের এক পর্যায়ে ওনার করা ডিসিশন মানে হয় ওনার সিদ্ধান্ত এগুলো, তখন উনি অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। তখন উনি মানে কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম ভুলে গেলেন, পুরো একটা সামরিক লোক মনে হয় ওনার কাছে। পুরো উনি আমাকে থ্রেট দিলেন, সিরিয়াস থ্রেট দিলেন। আমি পুরো সারপ্রাইজ, যে ব্যক্তিটাকে আমি এই পরিমাণ শ্রদ্ধা করি, ওনার সাথে আমার শ্রদ্ধা স্নেহের সম্পর্ক, এই পরিমাণ সীমাহীন অহংকার, দাম্ভিকতা, থ্রেট, মানে মানে উনি 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 তখন চিন্তা করছে আমার সাথে তো শেখ হাসিনা আছে, আমি তার কাউকে কেয়ার করার প্রয়োজন নাই, আমার কাছে রাষ্ট্রীয় বাহিনী আছে, আমার কাছে কেয়ার করার প্রয়োজন নেই। আসলে যে ক্ষমতা যে মানুষকে চেঞ্জ করে ফেলে, আমি ওনাকে দেখে সেটা বুঝলাম। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এভাবে করে তো আমি কল্যাণ পার্টি করা যাবে না। যেই চিন্তা নিয়ে, যেই টার্গেট নিয়ে আমি কল্যাণ পার্টিতে জয়েন করি এবং কল্যাণ পার্টিতে আমি কাজের সম্প্রসারণ করার উদ্যোগ নেই, নতুন একটা রাজনীতি শুরু করব এরকম চিন্তা করি, নতুন এই যে গতানুগতিক রাজনীতি নয়, গতানুগতিক রাজনীতি থেকে বাইরে এসে একটা ধরনের দল তৈরি করবো এভাবে করে। পরে যখন ওনাকে দেখলাম যে উনি তো টোটালি একটা এমপি হওয়ার জন্য প্রোটেস্ট করতেছে, আসলে সবগুলো আমাদেরকে উনি এই যে মিসলিড করেছেন, মিস ইনফরমেশন দিয়েছেন, উনি যা না সেটা বারবার শো করার চেষ্টা করেছেন। এখন তো ওনাকে আসল রূপটা আমরা দেখতে পাচ্ছি। মানে আপনি কি বলতে চাচ্ছেন ওনার জিয়াউর রহমানের কথা বারবার বলা, ওনার জামাত না, উনি অন্তর থেকে ধারণ করেন না। উনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করতেন, তাহলে ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবের আবদারটা উনি মিনিমাম টুকু, তারেক রহমান সাহেব যেভাবে বিনয়ের সঙ্গে ওনাকে আবদার করছেন সেটাকে উনি অনার করতেন। জিয়াউর রহমান সাহেবকে যদি অনার করতেন, তিনি আওয়ামী লীগ করবেন এই জিনিসটা উনি বলতেন না। জিয়াউর রহমান সাহেবকে যদি অনার করতেন, উনি দুর্নীতিতে লিপ্ত হতেন না। পরবর্তীতে আমরা জানতে পারি টাকা ওনার পরিবারের, আমি সরকারকে অনুরোধ জানাবো, উনি ওনার পরিবারের সমস্ত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, ওই সময়কার ব্যাংক অ্যাকাউন্ট যদি চেক করেন, দুদক যদি চেক করে, এটা তারা ভালো বলতে পারবে। এবং অবশ্যই আই বিলিভ তারা দুর্নীতিগ্রস্ত ছিল, এই পুরো পরিবারটা একটা দুর্নীতিগ্রস্ত ছিল, উনি এককভাবে নয়, পুরো পরিবারটাই দুর্নীতিগ্রস্ত ছিল। যে পরিবারের কার কার কথা আপনি ইঙ্গিত করছেন? আমি ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার ওয়াইফ, এরপর ওনার ভাগিনা, ওনার এই যে বোনের জামাই এখন ব্যাংকের কর্মকর্তা, এই সবার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো। জি। আপনি কি 10 কোটি টাকা দেওয়ার ব্যাপারে যে গুঞ্জনটি উঠেছে সেটির ব্যাপারে ওনাকে সরাসরি কথা বলেছেন যে স্যার আপনাকে 10 কোটি টাকা দিয়েছে কি দেয়নি? সরাসরি কথা বলেছেন? না, এই জাতীয় টাকা পয়সার বিষয়ে আমি কোনো প্রশ্ন করি নাই। আপনার মনে কি কোনো সন্দেহ আছে যে উনি আসলেই 10 কোটি টাকা পেয়েছেন বা এই ধরনের একটা অ্যামাউন্ট পেয়েছেন? আপনার মনে কোনো সন্দেহ আছে? সন্দেহ না, আমি মনে করি যে শুধু টাকা না, এখানে উনি অনেক বড় ষড়যন্ত্রে মানে মানে উনি সম্পৃক্ত হয়েছেন জাতীয়তাবাদ সেটা কি? আদর্শের বিরুদ্ধে। না না, জাতীয়তাবাদ আদর্শের বিরুদ্ধে, ইসলামী আদর্শের বিরুদ্ধে, এই যে ভারতের যে চিন্তা, এই চিন্তার ফাঁদে উনি পা দিয়েছেন, অথবা উনি আগে থেকে এখানে ছিলেন যে কিন্তু আমাদেরকে সেটা বুঝতে দেন নাই। উনি অনেক বড় ষড়যন্ত্রকারী মনে করি আমি ওনাকে। আচ্ছা। শুধু 10 কোটি আপনি টাকা না, ভাবছেন 10 কোটি টাকা তো আমি এটা অবশ্যই। জি, আপনি ভাবছেন যে উনি আগে থেকেই ভারতের ষড়যন্ত্রের একজন প্লেয়ারই ছিলেন, জাস্ট অন্য প্লেয়ারই মুখোশ ছিলেন। পরে থাকেন। এক্স্যাক্টলি অন্য মুখোশ এক্স্যাক্টলি পরে থাকেন। উনি অথবা উনি জামাতের সাথে মেলামেশা, উনি জামাতের সাথে মেলামেশা, জি হ্যাঁ, অথবা উনি অর্থ বা অন্য কোনো অফারের বিনিময়ে পরবর্তীতে ওনার স্ট্যান্ড চেঞ্জ করে ওই ষড়যন্ত্রের অংশ হন, তাই তো? এক্স্যাক্টলি। নাহলে শুধু ওই 10 কোটি টাকা বা শুধু হঠাৎ করে পৃথিবীতে কিছু হয় না। আমরা মনে করি যে না, হঠাৎ করে জানছি, যেমন 5ই আগস্ট হাসিনার পতন হলো, এটা কি হঠাৎ করে হয়েছে? এটা হঠাৎ করে হয় নাই, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। তো হঠাৎ করে কিন্তু আমরা আসছি সেই প্রসঙ্গে। আমরা একটু যেই তারেক রহমানের যেই কনভারসেশনটা সেটি তখন টক অফ দ্য টাউন ছিল। এই কনভারসেশনের পরে কি আপনার সাথে ওনার কোনো কথা হয়েছে যে আপনাকে এত করে বলার পরে কেন আপনি মানে আপনার এতদিনের যে রাজনৈতিক লিগেসি সেটাকে চেঞ্জ করে অন্য, আপনি কি কথা হয়েছিল এই ব্যাপারে কোনো? কথা হয়েছিল। এর পরের থেকে ওই প্রেক্ষাপটেই একটা একটা পত্রিকার সম্পাদক, ভিন্ন ধর্মাবলম্বী একটা পত্রিকার সম্পাদক, ওনার বাসায় নিয়মিত আসা যাওয়া করতেন। উনি আমাকে অ্যাভয়েড করতেছিলেন, এরপর থেকে আমার ফোনকে ডিনাই করা, আমাকে অ্যাভয়েড। সম্পাদকের কথা বলছেন? হ্যাঁ, কালবেলা সম্পাদকের কথা বলছি। জি, উনি জেনে থাকবেন,
কোন প্রেক্ষাপটে ইলেকশনে গেছেন, উনিও সম্পৃক্ত ছিলেন আর কি। জি জি জি, বলুন বলুন কি হচ্ছিল, আপনি বলছিলেন তখন যে উনি ওনার উনি বাসায় আমাকে অ্যাভয়েড করতেছিলেন। ওনার ইলেকশনে যাওয়ার প্রেক্ষাপটে আমার এই যে 22শে নভেম্বর উনি ইলেকশনে যাওয়ার ঘোষণা দেন। 22শে নভেম্বর আমার দ্বিতীয় কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তো ওই প্রেক্ষাপটে আমি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তো এই জন্য ওই প্রেক্ষাপটে আমি পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি ছিলাম। 22 তারিখ আমার বাচ্চা হয়েছে, এরপর আমি হাসপাতালে ব্যস্ত, মানে ইলেকশনে যাওয়ার আগ মুহূর্ত, মানে ওই প্রেক্ষাপটে উনি কেন যে ইলেকশনে গেছে অনেকগুলো ইনফরমেশন আমার কাছে ক্লিয়ার ছিল না। আর উনিও আমাকে মানে ওভাবে ইনফরমেশন গুলো ক্লিয়ার করতে ছিলেন না। আর আমি না, শুধু কল্যাণ পার্টির কারোর সাথে ওনার কোনো ওভাবে কোনো কপারেশন বা কানেকশন বা কন্টাক্ট কোনোটাই ছিল না। মানে ওনার টোটাল ফ্যামিলি তখন ফুল ফ্যামিলির মধ্যে নিয়ে আসছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার আপনার প্রসঙ্গে একটু আসি। জনাব আব্দুল্লাহ হাসান সাকিব, আমরা যতটুকু জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা ছিলেন। আপনি কল্যাণ পার্টিতে কিভাবে জয়েন করলেন? এর সাথে এটাও একটু জিজ্ঞেস করিনি, সেটি হচ্ছে যে রিসেন্টলি যে কথাটি উঠেছে গুপ্ত শিবির, শিবিরের অনেকেই তাদের পরিচয় লুকিয়ে বিভিন্ন দলে ইনফ্লেটেড করে। আপনার কি তাই পরিকল্পনা ছিল? আপনি এবং আপনার দলের যেই মহাসচিব তৎকালীন জনাব মামুন, উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন, আমাদের ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে। আপনারা কি চিন্তা ভাবনা করে শিবির থেকে দিক নির্দেশনা নিয়ে কল্যাণ পার্টিতে ইনফ্লেটেড করেছিলেন? এটা মানুষের অনুমান হতে পারে। মামুন ভাই যখন শিবির করতেন তখন পার্সোনালি মামুন ভাইকে আমি চিনি না। উনি বয়সে আমাদের কমপক্ষে আমার থেকে প্রায় 15 বছরের বড়। তো সুতরাং উনি যখন ছাত্র শিবির থেকে বিদায় নিয়ে নিছেন, মানে ওনার ছাত্র জীবন থাকাকালীন সময় ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, বা আমি যখন ছাত্র শিবির করছি তখন ওনার সাথে আমার কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট ছিল না। তো এটা যদি কেউ অনুমান করে থাকে এটা তাদের অনুমান। তো পরিকল্পিতভাবে কল্যাণ পার্টিতে জয়েন করছি, বিষয়টা এরকম না আসলে। আচ্ছা, কিন্তু আপনারা তো দুইজনই এবি পার্টিতে ছিলেন কল্যাণ পার্টিতে জয়েন করার আগে, তাই তো? আচ্ছা, এক্স্যাক্টলি আমরা এবি পার্টিতে ছিলাম। তো এবি পার্টিতে কি আপনারা মানে এরকম কোনো প্ল্যান আপনাদের, যেটা সাধারণ মানুষ মনে করে যে বা বিএনপি বা ছাত্র দলের এখন একটি অভিযোগ হচ্ছে যে শিবির হচ্ছে গুপ্ত শিবির, এরা বিভিন্ন রকম, এরা আসলে শিবির বাট এরা বিভিন্ন রকম ছদ্মাবেশে থাকে এবং বিভিন্ন পার্টিতে ঢুকে যায়, দেন ওখানে গিয়ে ওই পার্টিকে সার্ভ করার পরিবর্তে নিজেদের শিবিরের এজেন্ডা গুলো বাস্তবায়ন শুরু করে। আপনারা কি এই জামাত শিবিরের এই অংশটি কি এবি পার্টিতে গিয়ে শিবিরের মধ্যে কল্যাণ শিবিরের পার্টিতে এসে বুঝতে পেরেছি। এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? ছাত্র শিবিরের মধ্যে সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন এবং কম মেধা নিয়েই আমি পিছনের দিক থেকে রোল এক বলতে পারেন। কিন্তু ছাত্র শিবির হচ্ছে সবচেয়ে মেধাবীদের সংগঠন, সবচেয়ে কমিটেড মানুষদের সংগঠন, সবচেয়ে অনেস্ট মানুষদের সংগঠন। তো শিবিরের বাছাই করা হয়, লিডারশিপে বাছাই করা হয় মূলত মেধা। মেধা মানে শুধু একাডেমিক মেধা নয়, সার্বিক মেধার স্বাক্ষর রাখা হয়। তখন ছাত্র শিবিরে যখন একটা ছেলে রিক্রুট হয় তখন ছাত্র শিবিরের সিলেবাসে আছে ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, রিলিজিয়াস, এরপর হিস্ট্রি, এরপর হচ্ছে সায়েন্স, এরপর ওয়ার, এরপর ইসলামিক নলেজ, জেনারেল নলেজ, সবগুলো সমষ্টিতেই এগুলোর উপর বেস করে যিনি সবচেয়ে বেশি এক্সপার্টাইজ হতে পারবেন তাকেই শিবিরের লিডারশিপে নিয়ে আসা হয়। তো এরকম ছাত্র শিবিরে জয়েন করার পরে শতভাগ ছেলেরা জামাত ইসলামী করে না, সর্বোচ্চ 10% ছেলে জামাত ইসলামী করে। বাকি 90% কি করে? 90%-এর মধ্যে প্রায় 50% ছেলে নিষ্ক্রিয় থাকে বা জামাতের বাইতুল মাল দেয়, মাঝে মধ্যে সে তার পার্সোনাল লাইফে সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু আমরা যারা পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসেছি বা সবসময় পলিটিক্স নিয়ে ভাবি, রাষ্ট্রের চিন্তা নিয়ে, রাষ্ট্র চিন্তা নিয়ে ভাবি, রাষ্ট্রের পলিটিক্স পরিবর্তন হোক এরকম নিয়ে ভাবি, সবসময় চাইতাম এতগুলো অনেস্ট মানুষের সমষ্টি। বারবারই যে আমরা কয়েকদিন আগেও শুনি যে জামাতের প্রসঙ্গ আসলে 71 প্রসঙ্গ একটা আসে, 71 প্রসঙ্গ একটা গালিগালাজ আসে, 71 একটা জামাতের জন্য লাইবিলিটি হয়ে দাঁড়াইছে। কি করছে না করছে এটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই কালিমাটা বারবার জামাত ইসলামীকে বহন করে যেতে হয়। আমরা আমাদের মেধা, যোগ্যতা, সততা, এ সমস্ত বিষয়গুলো যদি নতুন একটা পলিটিক্স শুরু করে আমরা যদি রাষ্ট্রকে দিতে পারি তাহলে আমার মনে হয় একটা রাষ্ট্র একটা ভালো পলিটিক্স পাবে। ওই চিন্তা থেকে আমাদের এবি পার্টিটা করা। তো এবি পার্টি করার সময় এই যেই চিন্তা নিয়ে এবি পার্টি করা হয়েছিল, সুতরাং আসলে সেটা মঞ্জু ভাইয়ের সাথে পার্সোনালি আমাদের দ্বিমত হয়। মঞ্জু ভাইয়ের সাথে পার্সোনালি দ্বিমত হওয়ার পরে আমরা এবি পার্টি থেকে সরে আসি আসলে কার্য। তখন আসলে এবি পার্টিতে মাত্র ইনিশিয়েটিভ নিয়েছিল। আমরা যখন এবি পার্টি থেকে সরে আসছি এটাকে তো জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল। আমরা যখন এবি পার্টি থেকে সরে আসি এবি পার্টি ছিল একটা নিউ ইনিশিয়েটিভ, মানে ও পার্টিটা ওভাবে এক্সপান্ড করে নাই। তখন মঞ্জু ভাইয়ের সাথে দ্বিমত করে আমরা চিন্তা করলাম যে একটা পলিটিক্যাল পার্টির জন্য একটা টাওয়ারিং পার্সন তো দরকার। তো মঞ্জুরাকে কখনো আমরা ওরকম টাওয়ারিং পার্সন মনে করি নাই। তো আমরা ভাবলাম যে এই যে
সুতরাং এরকম টাওয়ারিং পার্সন ছাড়া পলিটিক্স তো আগানো খুব কঠিন। তো এই জন্য আমরা বিভিন্ন আরো সার্বিক বিষয়ে দ্বিমত করে আমরা কল্যাণ পার্টিতে জয়েন করি। জি, বুঝতে পেরেছি। আমরা একটু এগিয়ে যাই। সেটি হচ্ছে যে মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, উনি 10 কোটি টাকা পেয়েছেন, অথবা আওয়ামী লীগের এমপি হয়েছেন, অথবা সবকিছু সহ আরো যে এগুলো নিয়ে এগুলোতে আওয়ামী লীগে জয়েন করে বেনিফিশিয়ারি হয়েছেন, ফ্যাসিস্টের বেনিফিশিয়ারি হয়েছেন। তার কল্যাণ পার্টি, তার যে পার্টি কল্যাণ পার্টি, তার অতিরিক্ত মহাসচিব হিসাবে আপনি কি কি সুবিধা পেয়েছেন? কল্যাণ পার্টি তো একটা দুর্বল ছোট পার্টি, তো এখানে সুবিধা দেওয়ার মতো নেওয়ার মতো কোনো পরিস্থিতি তো নাই। আপনার সাথে কি কোনো ডিলিং হয়েছিল যে পার্টির ম্যান হিসাবে আপনিও উপজেলা চেয়ারম্যান হবেন, আপনাকেও সুযোগ সুবিধা দেয়া হবে? মানে আপনি না, এই জাতীয় কোনো আলাপ হয় নাই। আপনার দ্বিমত ছিল, কিন্তু আপনি তো কল্যাণ পার্টিতেই ছিলেন, তাই তো? এবং না, আপনি আমি কল্যাণ উপজেলা পার্টি থেকে রিজাইন দিচ্ছি ফেব্রুয়ারিতে। জানুয়ারিতে ইলেকশন হয়েছে, আমি ফেব্রুয়ারিতে রিজাইন দিয়েছি। আচ্ছা, মানে আপনি এই পার্টির সাথে আপনার অ্যাফিলিয়েশন আর রাখতে চাননি এই ঘটনার পরে, না, তাই তো? আমি তো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রিজাইন দিয়েছি। তাহলে আপনি এই পার্টির হয়ে উপজেলা ইলেকশন কিভাবে করেছেন? এই পার্টি সাংবাদিকদের উচিত টু দ্য পয়েন্টে ইনফরমেশন নিয়ে কোশ্চেন করা। এগুলো কল্যাণ পার্টির হয়ে ইলেকশন করি নাই, আমি আপনি স্বতন্ত্র উপজেলা ইলেকশন ইলেকশন করেছেন উপজেলা স্বতন্ত্রভাবে? ইলেকশন করেছি। আমার উপজেলা ইলেকশনের সময়কার বক্তৃতাগুলো অনলাইনে আছে, ইউটিউবে, সব জায়গায় আছে। কল্যাণ পার্টির চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি এই যে ইব্রাহিম সাহেবের বিপক্ষেই আমার সরাসরি বক্তব্য ছিল। ওনার দুর্নীতি, ওনার দখলদারি, ওনার দখলবাজি এবং ওনার সঙ্গে যারা দোসর ছিল, মানে তৎকালীন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তৎকালীন ওনার সঙ্গে যারা সিন্ডিকেট করে আওয়ামী লীগের নতুন করে যারা এই যে বাণিজ্য করতেছিল, ওদের বিরুদ্ধে আমার ইলেকশনটা ছিল। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনি তখন কল্যাণ পার্টি চেয়ারম্যানের বিরুদ্ধে, তার দুর্নীতির বিরুদ্ধে, ভূমিগ্রাসের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ আমলে এই ধরনের কোনো বক্তৃতা দেওয়া হলে তো পুলিশ দিয়ে নির্যাতন করা হতো, গুম করা হতো। আপনার ক্ষেত্রে কিছু হয়নি কেন? সীমাহীন হ্যারাসমেন্টের শিকার হয়েছি, সীমাহীন। কি আমাদেরকে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, কি হয়েছিল আপনার ক্ষেত্রে? আপনাকে কি ডিবি তুলে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, নিয়ে গিয়েছিল, ডিজিএফ এ তুলে নিয়ে গিয়েছিল। ডিজিএফ এর কর্নেল মোর্শেদ, তৎকালীন সময়কার ডিজিএফ এর কর্নেল মোর্শেদ আমাকে হ্যারাসমেন্ট করে। আমার টুপি দেখে বলছিল যে এটা তো রাজাকারের টুপি, আমরা রাজাকার নাকি। ব্যাপক হ্যারাসমেন্ট করছে। ইব্রাহিম সাহেব নিজেই বিভিন্ন প্রশাসন দিয়ে, আওয়ামী লীগ দিয়ে আমার সাথে যে কথা বলছে, ইব্রাহিম সাহেব তাকে ডেকে নিয়ে হ্যারাস করছে। এলাকার সাধারণ মানুষ তাকেও হ্যারাস করছে ইব্রাহিম সাহেব। এলাকার মানে মসজিদের ইমাম হোক, নেতা হোক, সাধারণ লোক হোক, তাদেরকেও হ্যারাসমেন্ট করছে। শুধু আমাকে না, আমার সঙ্গে যারা মিশছে, আমার সঙ্গে যারা ভোট করছে, তাদেরকেও হ্যারাসমেন্ট করছে। আমার আত্মীয় স্বজনকে হ্যারাসমেন্ট করছে। আমার মামাতো ভাই আর্মির ছিল, তারও পর্যন্ত হ্যারাসমেন্ট করছে। আমার চাচাতো ভাই তারা হ্যারাসমেন্ট করছে। আমার ভাগিনারা হ্যারাসমেন্ট করছে। আমার ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করছে। এর সীমাহীন হ্যারাসমেন্ট। আপনি বলছেন আপনাকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল। আমাদেরকে একটু বলবেন ঘটনাটা, কিভাবে তুলে নিয়ে গিয়েছিল, কি হয়েছিল, সেখানে কতদিন ছিল? কক্সবাজার থেকে চকরিয়া থেকে উঠে নিয়ে গিয়েছিল। ইব্রাহিম সাহেবের বিরুদ্ধে বক্তব্য না দিতে বলছিল। এই যে শেখ হাসিনার পক্ষে কথা বলতে বলা হয়েছিল। জি, ডিজিএফ এর ভিতরে ছিলেন আপনি, কি মানে আটক ছিলেন কতক্ষণ? না, সারাদিন জিজ্ঞাসাবাদ চলতেছিল। মানে পরবর্তীবারে কিছু বললে আমাকে ধরে নিয়ে আসা হবে, এটা উনি বলছিলেন আর কি। এখন আপনারা খবর নেন কর্নেল মোর্শেদ কোথায় আছে, আপনারা নিজেরা খবর নেন। আমি তো ওপেন মিডিয়াতে বলতেছি, বাই নেম বলতেছি। ব্রিগেডিয়ার নিশাত কোথায় আছে, আপনারা খবর নেন। ব্রিগেডিয়ার নিশাত থ্রেট মারছে, আমি তো ওপেন মিডিয়াতে বলতেছি, আপনারা খবর নেন ব্রিগেডিয়ার নিশাত কোথায় আছে। ডিজিএফ আইএবি তে ছিল। মানে কি করেছে ব্রিগেডিয়ার নিশাত, কি করেছে আপনাকে? ওপেন মিডিয়াতে সবগুলো আমি মারাত্মক হ্যারাসমেন্ট করা হয়েছে আর কি। আমাকে তছনছ করে দিয়ে, আমার প্রফেশন, পার্সোনাল লাইফ, মানে আমি আমার তছনছ আর কি সবকিছু তৎকালীনকার সময়কার। তো যাই হোক, কোশ্চেনটা ছিল যে ইলেকশন, তাইলে আমার উপজেলা চেয়ারম্যান ইলেকশনটা ছিল তৎকালীন সময়কার এমপির বিপক্ষে। মানে ওনার যে বাহিনী, এই যে তৎকালীন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিল, তাদের বিরুদ্ধে তৎকালীনকার আওয়ামী লীগের উপজেলা নেতা, তৎকালীন যে মাফিয়া স্টেট চকরিয়ার যে দখলবাজ, আপনারা খবর নিলে দেখবেন, সে নতুন করে চিংড়ি গেট দখল, বালু মহল দখল, মাতামুহুরি দখল, সমস্ত বাণিজ্যের সঙ্গে ইব্রাহিম সাহেব জড়িত ছিলেন। এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ সহ, সাঙ্গপাঙ্গ সহ, তার পিএস সহ, তার ইব্রাহিম সাহেবের মেয়ে তো চকরিয়ায় থাকতো এই সমস্ত বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য। ওনার ছেলের তো চাকরি বাকরি ছুটি টুটি নিয়ে ওখানে ছিল। ওনার বোনের জামাই ব্যাংকের কর্মকর্তা তাহের, উনিও তো ওখানে থাকতো। তার মানে পুরা ওনার ফ্যামিলি নিয়ে ওখানে চকরিয়াতে যে আওয়ামী লীগের যে মাফিয়া স্টেট, মাফিয়া সিন্ডিকেট, এই যে এগুলোর সঙ্গে ওনারা জড়িত ছিল আর কি। এটার বিরুদ্ধেই ছিল আমার উপজেলা চেয়ারম্যান ইলেকশন। তা আমার ইগোটা ছিল যে তুমি আমার এলাকায় এসে কত বড় দুঃসাহস, এই কাজটা তুমি করবা। যে দলটা আমি করতাম, যে দল এক্সপানশনের সঙ্গে আমার শ্রম আছে, আমার ফাইন্যান্স আছে, আমার মেধা আছে,
সেই দলের চেয়ারম্যান এসে আমার এলাকায় এসে আওয়ামী লীগের মানে এই সমস্ত মাস্তানি করবে, সে তো রীতিমতো মাস্তানি শুরু করছিল। আমি যেন দেখাতে চাইছি আমি হচ্ছে এলাকার ভূমিপুত্র, তার কি পরিমাণ ক্যাপাসিটি আছে এখানে দেখি, সে টিকবে নাহলে আমি টিকবো, এভাবে করে আমি করেছি। তো এলাকার লোকজন আমাকে ভূমিপুত্র হিসেবে সাপোর্ট দিয়েছে, মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে, ভালোবেসেছে বলেই এলাকার লোকজন আওয়ামী লীগ বিএনপি জামাত দেখে নাই। এলাকার লোকজন দেখছে আমি এলাকার ছেলে, মানুষ আমাকে এই জন্য ভালোবেসেছে। মানুষের ভালোবাসার কারণে আমি মানসিকভাবে মজবুত থাকতে পারছি এবং আল্লাহর মেহেরবানি। জি, জুলাই আন্দোলনে কি আপনার কোনো সম্পৃক্ততা ছিল? সরাসরি সম্পৃক্ততা ছিল। একটু বলবেন সংক্ষেপে কি সম্পৃক্ততা ছিল? যখন উপজেলা ইলেকশন শেষ হয়ে গেল তখন থেকেই তো আমরা চাচ্ছিলাম সরকার পতন হোক, জি, এবং সরকার 12 দলীয় জোটেই তো আমরা করতাম। 12 দলীয় জোটের এই যে সৈয়দ এহসান হুদা ভাই ছিল আমাদের সমন্বয়ক, সৈয়দ এহসান হুদা ভাইয়ের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতাম, এরপরে সেলিম ভাইয়ের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতাম, এরপরে সিনিয়র সাংবাদিকদের সাথে কিভাবে এই আন্দোলনটা বেগবান করা যায় এই সব নিয়ে মিটিং করতাম। এবং 12 দলীয় জোটের যিনি আমাদের চিফ ছিলেন এই যে জাতীয় পার্টি কাজী জাফর, ওটার চেয়ারম্যান, ওনার সাথেও কন্টিনিউয়াসলি যোগাযোগ ছিল, মিটিং গুলো করতাম, রাজপথেও থাকতাম। তারপরে আমার তো ঢাকায় তো আমার নিজস্ব লোকজন আছে, সবাই সহ আমরা সরাসরি পুলিশের সাথে, তখন তো ছিল মানে নেটওয়ার্ক বন্ধ করে দিছিল, এরপর হচ্ছে আর্মি তো কোথাও যেতে দিচ্ছিল না, কারফিউ সবগুলো, এরপর এগুলো উপেক্ষা করে আমরা সরাসরি আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, ঢাকাতেই ছিলাম। আচ্ছা, কল্যাণ পার্টির যিনি সেক্রেটারি ছিলেন আব্দুল্লাহ মামুন, উনি কি কোনো বেনিফিশিয়ারি হয়েছেন ফ্যাসিস্ট আমলে? কারণ উনিও তো ইলেকশন করেছেন, তাই তো? উনি ইলেকশন করছেন, বা খুব কম ভোট পেয়েছিলেন। আসলে উনিও আমার সাথে কোঅপারেশন করেন নাই রহস্যজনক কারণে, বিষয়টা আমার কাছে জানা নাই। উনি তো ওনার ইলেকশন নিয়ে বিজি, উনি ইলেকশন করে 7ই জানুয়ারি ইলেকশন হয়েছে, 8ই জানুয়ারি সকালবেলা শুনতে পাই যে উনি ইংল্যান্ডে চলে গেছে, এরপরে তার কোনো কমিউনিকেশন নাই। আমি তো ফেব্রুয়ারিতে রিজাইন দিছি, এরপরে আমি রিজাইন দেওয়ার আগে ওনার সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, উনি আর কোনো কমিউনিকেশনই করেন নাই। তো দ্যাটস ওয়াই ইব্রাহিম সাহেবের পক্ষেই ছিলেন যে ইলেকশন করে শতভাগ ইব্রাহিম সাহেবের পক্ষে ছিলেন, শতভাগ ইব্রাহিম সাহেবের পক্ষে ছিলেন, শতভাগ ইব্রাহিম সাহেবের পক্ষে ছিলেন, এখন ইব্রাহিম সাহেবের পক্ষে আছেন। কিন্তু উনি কি বেনিফিশিয়ারি হয়েছেন, কোথায় হয়েছেন, যেহেতু আমার কাছে এক্সাক্ট ইনফরমেশন নাই, সুতরাং এই জন্য আমি বলতেছি না, আমার কাছে যথেষ্ট ইনফরমেশন নাই, কিন্তু উনি ইব্রাহিম সাহেবের পক্ষে ছিলেন। পার্টির মহাসচিব মামুন সাহেব এখন ইংল্যান্ডে আছেন বললেন, ইব্রাহিম সাহেব কোথায় আছেন? জানি না এটা উনি কোথায় আছেন। ওনার বিরুদ্ধে শুনলাম একটা মামলাও হয়েছে, চকরিয়াতে মামলা হয়েছে। আচ্ছা, মানে উনি কি পলাতক আছেন বলছেন? পলাতক আছেন, পলাতক আছেন। ঠিক আছে, জনাব আব্দুল্লাহ হাসান সাকিব, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আমাদের যেই পলিটিক্যাল টক শো গুলো হয় এবং বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম থাকে, আপনার সময় আমরা পাবো। ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ শোয়েব ভাই, দর্শককেও ধন্যবাদ, দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।